শিক্ষার্থী বন্ধুরা, ডাইনামিক্স লেকচার নাম্বার 12। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং এখান থেকে আমরা সুতার টান, বিভিন্ন পয়েন্টে সুতার টান কত হবে সেগুলো আমরা শিখব। তো কোনো বস্তুকে মনে করো যে উলম্ব বরাবর ঘোরানো হচ্ছে, তাহলে নিচের বিন্দুতে টান কত, তাকে উপরে নিয়ে গেলাম তখন টান কত হবে, বা অনুভূমিক বরাবর যদি ঘোরায় তাহলে প্রত্যেকটা পয়েন্টে সুতার টানগুলো কেমন হবে এগুলো আমরা শিখব। তো দেখো, লেকচার নাম্বার 7 আমরা পড়েছিলাম যে কোনো বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘোরানো হয় তাহলে যে কোনো পয়েন্টে তার বেগের দিক হচ্ছে কি বৃত্তের স্পর্শক বরাবর। ওকে, তাহলে এখানে আর এবং বি এর মধ্যবর্তী কোণ ছিল কত, 90 ডিগ্রি। এবং সেখানে আমরা পেয়েছিলাম যে কেন্দ্রমুখী কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণ a ছিল v²r। তাহলে দেখো, কেন্দ্রমুখী ত্বরণ ছিল a, কেন্দ্রমুখী ত্বরণ a v²r। এটা কি করে হয় আমি প্রমাণ কিন্তু ওখানে করে দিয়েছি যে a v²r। তাহলে দেখো যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে যে বল কাজ করে কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাতে হলে, এই কেন্দ্রমুখী বলের মানটা Fc সেন্ট্রাল ফোর্স ইকুয়াল টু হবে F ইকুয়াল টু আমরা জানি ma। ওকে, তাহলে দেখো যে ভর হবে m আর a এর মান ত্বরণ হবে কত, v²r। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে কেন্দ্রমুখী বল Fc ইকুয়াল টু mv²r। তাহলে এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কেন্দ্রমুখী বল থাকলে আমরা বলবো কত, যে mv²r। এবার খেয়াল করে দেখো যে মনে করো তুমি একটা বস্তুকে একটা সুতায় বেঁধে তুমি তোমার আঙ্গুল দিয়ে তাকে উলম্ব বরাবর হোক বা অনুভূমিক বরাবর হোক ঘোরাচ্ছ। তো তোমার হাতের টান যদি না থাকে তাহলে বস্তু কি ঘুরবে? কখনোই ঘুরবে না। তাহলে আমি বলতে পারি দেখো যে একটা বস্তুকে আমরা সুতায় বেঁধে এই হাতের আঙ্গুল দিয়ে কি করছি, তাকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। তাহলে এখানে ঘোরার কারণ হচ্ছে হাতের টান। ওকে, আবার দেখো আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার কক্ষপথে ঘুরে। কেন ঘুরে? এই ইলেকট্রন এবং এর মধ্যে কি ছিল, প্রোটন, এর মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ বল থাকে, আকর্ষণ বল থাকে যে Fe, তড়িৎ বল আমরা যাকে বলি তড়িৎ বল। তো এই তড়িৎ বলের কারণেই কিন্তু কি হয়, সেটা বৃত্তাকার পথে ঘুরে। আবার দেখো সূর্যের চারদিকে পৃথিবী যখন ঘুরে তখন এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকে, তার নাম আমরা জানি কি, মহাকর্ষীয় বল, Fg। তাহলে দেখো যে বৃত্তাকার পথে ঘোরার জন্য এখানে দায়ী কে, হাতের টান, এখানে দায়ী কে, তড়িৎ বল, এখানে দায়ী কে, মহাকর্ষীয় বল। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাতে হলে, তাহলে বৃত্তাকার পথে ঘুরতে কেন্দ্রের দিকে বা আমরা বলি কেন্দ্রমুখী বল লাগবেই, বা কি করতে হবে, যে কোনো উপায়ে তোমাকে যোগান দিতে হবে, যোগান দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তাকার পথ থাকলেই কি হবে, কেন্দ্রমুখী বল সেখানে লাগবে, তাছাড়া কিন্তু সেটা বৃত্তাকার পথে ঘুরবে না। এবার তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি একটা নোট তোমাদের লিখে দিচ্ছি যে কোনো বস্তুকে এই লাইনটা ভুলে গেলে চলবে না, একটা প্রশ্নের উত্তর করতে পারবে না। কোন বস্তুকে বৃত্তাকার বা বক্রপথে ঘোরালে ওই বৃত্তের কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বল। তাহলে এই লাইনটা তোমাদের অবশ্যই মাথায় সেটআপ নিতে হবে যে কোনো বস্তুকে বৃত্তাকার পথে বা বক্রপথে যদি ঘোরানো হয় তাহলে ওই বৃত্তের কেন্দ্র বরাবর যতগুলো বল থাকবে সকল বলের লব্ধিটা কার সমান হবে, কেন্দ্রমুখী বলের সমান। এই জিনিসটা অল টাইম তোমরা মাথায় রাখবা। তাহলে এবার আমরা একটু দেখে নিই যে কোনো বস্তুকে আমরা যখন একটা সুতায় বেঁধে হাতের আঙ্গুল দিয়ে আমরা ঘোরাচ্ছিলাম তখন কি ঘটনা ঘটেছিল, যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছিল কার কারণে, এই হাতের টানের কারণে, হাতের টান।
তাহলে এই হাতের টানটাই হবে কেন্দ্রমুখী বল mv স্কয়ার বাই r এর সমান। কোন বস্তু কে যখন আমরা হাতের টান দিয়ে তাকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছিলাম তখন t হচ্ছে mv স্কয়ার বাই r। এবার দেখো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন ঘুরে তখন এখানে কি থাকে, ইলেকট্রিক ফোর্স, এদের যে আকর্ষণ বল সেটা কি আমরা বলি তড়িৎ বল। এই তড়িৎ বলটা হবে কার সমান, mv স্কয়ার বাই r এর সমান। আবার খেয়াল করে দেখো যে আমরা কোনো একটা বস্তুকে সুতায় বেঁধে তাকে যদি আমরা উলম্ব বরাবর ঘোরাই, এই নিচ থেকে উপরে এভাবে ঘোরাচ্ছি আমরা, তাহলে কি ঘটবে? তাহলে দেখো যখন নিচের পয়েন্টে থাকবে তখন মনে করো ভি বেগে ঘোরানো হচ্ছে আর বস্তুর ভর হচ্ছে m, তাহলে mg কাজ করবে কোন দিকে, নিচের দিকে। সুতার টান কাজ করবে কোন দিকে, উপর দিকে। তাহলে এখানে কিন্তু দেখো দুইটা বল আছে, উপর দিকে কাজ করছে t আর নিচের দিকে mg। তাহলে এই দুইটার লব্ধি কত? তাহলে দেখো t এবং mg এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে লব্ধি হবে কি, বিয়োগফল t mg। এই লব্ধিটা কার সমান হবে, আমরা একটু আগে বললাম কেন্দ্রমুখী বল mv স্কয়ার বাই r এর সমান। ওকে, এবং এখানে rটা হচ্ছে কি, ব্যাসার্ধ বা সুতার দৈর্ঘ্য। এবার খেয়াল করো যে যদি উপরের পয়েন্টে থাকতো তাহলে কি হতো? তাহলে এখান থেকে আমরা সহজে টান বের করতে পারি যে টান t হবে mv স্কয়ার বাই r প্লাস হচ্ছে mg। ওকে, এবার দেখো যদি উপরের পয়েন্টে থাকে যে আমরা উলম্ব বরাবর ঘোরাচ্ছি, এই নিচ থেকে তাকে টেনে উপরে নিলাম, তাহলে এই উপরের পয়েন্টে গিয়ে তার সুতার টানটা কত? তাহলে mg কাজ করে কোন দিকে, নিচের দিকে, t কাজ করে কোন দিকে, নিচের দিকে। তাহলে এই দুইটা লব্ধি কি, দেখো দুইটা একই দিকে, তাহলে লব্ধি হবে যোগফল t প্লাস mg ইকুয়াল টু হবে mv স্কয়ার বাই r এর সমান। তাহলে এখান থেকে আমরা t ইকুয়াল টু বলতে পারি mv স্কয়ার বাই r মাইনাস হচ্ছে mg। তাহলে নিচের পয়েন্টে টান হচ্ছে এটা, নিচের পয়েন্টে, উপরের পয়েন্টে টান হচ্ছে কত, mv স্কয়ার বাই r মাইনাস mg। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ধারণা। এবার দেখো আমরা একটা ম্যাথ সলভ করব যে কোন একটা বস্তুকে m ভরের একটা বস্তু তাকে উলম্ব পথে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। তাহলে কন্ডিশন এরকম যে m ভরের একটা বস্তু তাকে এই নিচ থেকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে এই পথে। তাহলে বস্তুতে বলা হচ্ছে উলম্বের সাথে যখন থিটা কোণে থাকে তখন তার টানটা কত। তাহলে দেখো আমরা একটু দেখে নিই যে এইটা মনে করো উলম্ব, তাহলে উলম্বের সাথে যখন থিটা কোণে থাকে, থিটা কোণে মনে করো m ভরের বস্তু এই জায়গায় এসেছে, তখন তার টানটা কত হবে। তাহলে আমরা বলতে পারি যে টান t কাজ করছে উপর দিকে, ওকে, আর এখানে বেগ হচ্ছে v, mg কাজ করতেছে নিচের দিকে। তাহলে দেখো যে এই বরাবর এটা যদি থিটা হয় তাহলে এটা কত, থিটা। তাহলে এই mg কে দুটো অংশে ভাগ করলে এই বরাবর কত হবে, mg cos থিটা। ওকে, তাহলে এবার দেখো যে t কাজ করছে উপরে ভিতর কেন্দ্রের দিক বরাবর আর mg cos থিটা বাইরের দিকে কাজ করছে। তাহলে এই দুইটার লব্ধি কত, t mg cos থিটা। তাহলে এই লব্ধি কার সমান হবে, কেন্দ্রমুখী বলের সমান। তাহলে কেন্দ্রমুখী বল মানে কি, mv স্কয়ার বাই r। তাহলে দেখো এখান থেকে টান t ইকুয়াল টু আমরা পেয়ে যাব mv স্কয়ার বাই r প্লাস mg cos থিটা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর যে উলম্বের সাথে যখন থিটা কোণে থাকবে তখন টানটা হচ্ছে t ইকুয়াল টু থিটা। তো এখন দেখো যে এই থিটার মান যদি আমরা 0 বসাই, যে থিটা ইকুয়াল টু 0, তাহলে পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট। আবার থিটা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি তখন m ভরের বস্তুটা থাকবে কোথায়, অবস্থান হচ্ছে এই পয়েন্টে যখন থিটা ইকুয়াল টু 90। আবার থিটা ইকুয়াল টু যখন 180 ডিগ্রি তখন m ভরের বস্তুটা থাকবে কোথায়, দেখো এই পয়েন্টে। ওকে, তাহলে আমরা একটু চেক করে দেখি যে এর আগে যে মানগুলো আমরা পেলাম, নিচের পয়েন্টে টান উপরের পয়েন্টে টান, এই সূত্র দিয়ে হচ্ছে কিনা। তাহলে থিটার মান দেখো, থিটার মান 0 বসাও। তাহলে থিটার মান 0 হলে নিচের পয়েন্টে পাবো। তাহলে এই ইকুয়েশন থিটার মান 0 বসাও। তাহলে এই নিচের পয়েন্টে টান t ইকুয়াল টু হবে mv স্কয়ার বাই r প্লাস দেখো cos 0 মান হচ্ছে 1, তাহলে পাবো কত আমরা, mg। আমরা একটু আগে কিন্তু এটাই পেয়েছিলাম যে নিচের পয়েন্টে টান ছিল এটা। এবার এই পয়েন্টে টান কত হবে, দেখো থিটার মান 90 বসাও এই সমীকরণে। তাহলে t ইকুয়াল টু হয়ে যাবে কত, mv স্কয়ার বাই r প্লাস cos 90 মান হচ্ছে 0, তাহলে হয়ে যাবে কত, mv স্কয়ার বাই r।
আবার দেখো থিটা মান 180 হলে এই পয়েন্টের টানটা কত হবে mv স্কয়ার বাই r cos 180 মান হচ্ছে -1, তাহলে মাইনাস হচ্ছে mg। আমরা উপরের পয়েন্টে টান কিন্তু এটা পেয়েছিলাম, তাই এই সমীকরণটাকে আমরা বলতে পারি কি সাধারণ সমীকরণ। এই সমীকরণটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। এবার 2 নম্বর প্রশ্নে দেখো কি বলে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে টানের পার্থক্য কত। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে আমাদের টানের পার্থক্য বের করতে হবে। একটু খেয়াল করে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিচের পয়েন্ট আর এটা হচ্ছে উপরের পয়েন্ট। এবার খেয়াল করো যে এই m ভরের বস্তু আমরা মনে করছি বস্তুটিকে এই নিচ থেকে উপর এই বরাবর ঘোরানো হচ্ছে, এই দিক বরাবর। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে এই পয়েন্টে তার বেগটা এবং এই পয়েন্টে বেগের মান যদি সমান থাকে কিন্তু দিকটা কিন্তু আলাদা। এই পয়েন্টে বেগ যদি আমরা ধরি v1, এই পয়েন্টে বেগটা কিন্তু হবে তার v2, কারণ দিক আলাদা। দেখো এই পয়েন্টে হচ্ছে এই দিক বরাবর স্পর্শক বরাবর, এই পয়েন্টে এই দিক স্পর্শক বরাবর। এখন খেয়াল করে দেখো যে এই নিচের পয়েন্টের টান mg কাজ করছে নিচের দিকে, t1 কাজ করতেছে উপরের দিকে, এই ব্যাসার্ধ হচ্ছে r। এবার খেয়াল করো যে এই নিচের পয়েন্টে আমরা কি পেতে পারি, তাহলে আমরা বলতে পারি নিচে এই t1 mg এটা কার সমান হবে কেন্দ্রমুখী বলের সমান। তাহলে এখানে কেন্দ্রমুখী বল কত হবে mv² বাই r। তো এখানে বেগটা দেখো v1, তাই আমরা কি নেব এখানে v1²। তাহলে এখান থেকে আমরা t1 লিখতে পারি mv1² বাই r প্লাস হচ্ছে mg। তাহলে নিচের পয়েন্টে টান আমরা পেয়ে গেলাম। এবার উপরের পয়েন্টে টান দেখো যে উপরের পয়েন্টে টান t2 কাজ করছে নিচের দিকে, mg কাজ করছে নিচের দিকে। তাহলে এই দুটার লব্ধি কত উপরের পয়েন্টে, তাহলে এই দুটার লব্ধি হবে যোগফল t2 প্লাস mg ইকুয়াল টু কার সমান হবে mv2² বাই r, কেন্দ্রমুখী বলের সমান। তাহলে এখান থেকে আমরা t2 এর মানটা বের করতে পারি। t2 ইকুয়াল টু হবে mv2² বাই r মাইনাস mg। ওকে, তাহলে খেয়াল করো যে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমরা কি পেয়ে যাব টানের পার্থক্য পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি যে t1 t2 ইকুয়াল টু, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে দেখো এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাহলে কত mg আর mg যোগ করলে কত 2mg প্লাস এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে m বাই r হচ্ছে কমন, বিয়োগ করতে হবে। তাহলে হবে v1² মাইনাস v2²। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টানের পার্থক্য। তো এখন দেখো ইজিলি আমরা এই v1² মাইনাস v2² এর মানটা বের করতে পারি। কি করে একটু দেখো যে আমরা এই জায়গা থেকে গণনা করছি, তাহলে এটাকে আমরা বলতে পারি ভূমি। তাহলে দেখো এই নিচের পয়েন্টে বস্তুটির বিভব শক্তি এবং গতি শক্তি কত হবে। তাহলে গতি শক্তি হবে কত হাফ m v1², যেহেতু বেগ v1, প্লাস বিভব শক্তি কত নিচের পয়েন্টে 0 ইকুয়াল টু গতি শক্তি উপরের পয়েন্টে গিয়ে তার গতি শক্তি কত হাফ m v2² প্লাস বিভব শক্তি। বিভব শক্তি দেখো যে এই অর্ধেকটুকু হচ্ছে ব্যাসার্ধ r, তাহলে টোটাল হাইটটা কত হবে, টোটালটা নিশ্চয়ই 2r। তাহলে উপরের পয়েন্টে m ভরের বস্তুর বিভব শক্তি কত mgh, তাহলে mg ইনটু হাইট হচ্ছে কত 2r। ওকে, এবার খেয়াল করে দেখো যে হাফ m কমন নিলাম, তাহলে v1² এটাকে বিয়োগ করছি, মাইনাস হচ্ছে v2² ইকুয়াল টু হবে এখানে দেখো 2r ইনটু mg। ওকে, তাহলে v1 মাইনাস v2, v1² মাইনাস v2² ইকুয়াল টু লিখতে পারি আমরা যে এখানে দেখো 4 m এর উভয় দিকে কেটে দাও, তাহলে 4rg। ওকে, তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে এবার কি কত হবে দেখো t1 মাইনাস t2 ইকুয়াল টু আমরা পেয়েছি 2mg প্লাস m বাই r ইনটু এই মানটা কত 4rg। তাহলে r কেটে দাও, তাহলে 2mg প্লাস
4 mg ইকুয়াল টু হচ্ছে 6 mg। তাহলে উপরের এবং নিচের টানের পার্থক্য আমরা কত পেলাম? 6 mg। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, টানের পার্থক্য। তাহলে একটু খেয়াল করো, নরমালি একটু চিন্তা করে দেখো যে নিচের টানটা যদি কোন বস্তুকে আমরা উলম্ব বরাবর ঘোরাচ্ছি, মনে করো সুতায় একটা বালতি বেঁধে, রশি একটা বালতি বেঁধে আমরা ঘোরাচ্ছি, তাহলে এই উপরের টানটা যদি তার ওজনের সমান হয়, mg হয়, তাহলে নিচের টানটা এই t1, t2 এর মানটা যদি mg হয়, তাহলে t1 এর মানটা কত হবে? দেখো বিয়োগফল কিন্তু 6 mg, তাহলে এটা কত হবে? নিশ্চয় 7 mg, এবং তার পার্থক্যটা হচ্ছে কত? 6 mg। তাহলে এখন তোমরা চিন্তা করো যে উপরে যে পরিমাণ টান দিতে হবে, নিচে তার কয় গুণ টান দিতে হচ্ছে? 7 গুণ টান দিতে হচ্ছে। ওকে, তাহলে এই অংশটুকু অবশ্যই তোমরা মাথায় রাখবা। এবার 3 নম্বর প্রশ্ন একটু খেয়াল করে দেখো। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে, মানে সবচেয়ে উপরের পয়েন্ট এবং নিচের পয়েন্টে বেগ কত হলে সুতায় সর্বোচ্চ বিন্দুতে কোনো টান লাগবে না। তাহলে কন্ডিশনটা এরকম, প্রশ্নটা আগে বুঝতে হবে তোমাদের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু, এই দিক বরাবর টান ছিল t1 আর এই দিক বরাবর টান ছিল t2। তো খেয়াল করে দেখো, অনেক সময় আমরা দেখি যে কোনো বস্তুকে যদি উলম্ব বরাবর ঘোরানো হয়, তাহলে নিচ থেকে উঠাতে খুব কষ্ট হয়, আর উপরে মনে হয় এমনি এমনি চলে যাচ্ছে টান ছাড়াই, তাই না? তো কন্ডিশনটা অনেকটা সেই রকম যে একটা বস্তুকে এই পয়েন্টে বেগ ছিল v1, এই পয়েন্টে বেগ হচ্ছে v2। তো প্রশ্নে বলা হচ্ছে যে এই v1 এবং v2 এর মান কত হলে এই টান t2 টা লাগবে না, মানে t2 ছাড়াই বস্তু ঘুরবে। তাহলে অনেক সময় কি হয়, উপরে টান ছাড়াই বস্তুকে আমরা ঘোরাতে পারি, তাহলে সেই বেগের মানগুলো কত হবে? তাহলে দেখো যে উপরের পয়েন্টে আমরা জানি যে এইটা ছিল যে t2 equal to mv2 square by r minus mg। ওকে, তাহলে দেখো যে এইটা যদি শূন্য হয়ে যায়, এটা যদি না লাগে, তাহলে আমরা বলতে পারি যে mv2 square by r equal to হচ্ছে mg। তাহলে দেখো উভয় দিকে m কেটে দাও, তাহলে v2 square equal to হচ্ছে rg, অতএব v2 equal to হচ্ছে √rg। তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগের মান যদি √rg এর সমান হয়, তাহলে আমরা এই উপরের টান ছাড়াই বস্তুকে কি করতে পারবো? বৃত্তাকার পথে ঘোরাতে পারবো। তাহলে নিচের বেগটা কত, v1 এর মানটা কত একটু আমরা দেখে নিই। তাহলে v1 এর মানটা হবে দেখো যে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়াল টু আমরা জানতাম, একটু আগে পেয়েছি v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, এই যে এইখানে যখন আমরা মান বসিয়েছিলাম সেই মানটা কত ছিল? 4rg। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে v1 স্কয়ার ইকুয়াল টু 4rg প্লাস v2 স্কয়ার। তাহলে v2 স্কয়ার মান কত? 4rg প্লাস √rg স্কয়ার আছে, তাহলে হবে rg ইকুয়াল টু হবে 5rg। ওকে, এটা পেয়েছি কি? v1 স্কয়ার এর মান। তাহলে শুধু v1 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে √5rg। তাহলে v1 টা কি ছিল? নিচের পয়েন্টে বেগ, তাহলে নিচের পয়েন্টে বেগটা হবে কত? √5rg, আর উপরের পয়েন্টে বেগটা হবে কত? √rg। তাহলে আমাদের কি করতে হবে? এই বৃত্তাকার পথে ঘোরাতে উপরে কোনো টান লাগবে না। এই প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে যে সুতায় কোনো ঢিল পড়বে না। তাহলে সুতায় ঢিল পড়বে না, অনেক সময় দেখবা যে তুমি নিচে বেগটা বেশি দিলে উপরে গিয়ে বেগ কমাই দিয়েছো, বস্তুটা বৃত্তাকার পথ কমপ্লিট না করে কি হয়েছে? উপরে গিয়ে নিচে পড়ে গেল। তাহলে বৃত্তাকার পথ কমপ্লিট করতে হলে আমাদের উপরে একটা সর্বনিম্ন বেগ লাগবে, সেই বেগের মানটা কত? √rg, আর নিচে বেগের মানটা হচ্ছে √5rg। তো আজকের এই পর্যন্তই ছিল আমাদের আলোচ্য বিষয়। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আর আরেকটা বিষয় একটু দেখে নাও তোমরা, যে যদি আমরা অনুভূমিক বরাবর ঘোরাই তাহলে কি হবে? ঠিক আছে, একটা বস্তুকে আমরা অনুভূমিক বরাবর বেঁধে এই বরাবর ঘোরাচ্ছি, তাহলে অনুভূমিক বরাবর হলে কি করবে দেখো, খেয়াল করে দেখো যে এই পয়েন্টে আমি যদি অনুভূমিক বরাবর ঘোরাই, তাহলে খেয়াল করো যে এটা মনে করো সুতা আমার হাতটা, আর এটা হচ্ছে এমবডের বস্তু।
ওকে, তাহলে এর ওজনটা কাজ করবে কোন দিকে, নিচের দিকে mg, আর টানটা কাজ করবে কোথায়, আমার আঙ্গুল বরাবর। তাহলে mg এবং আমার আঙ্গুলের মধ্যবর্তী কোণ কত বলো দেখে, 90 ডিগ্রি। তাহলে এই টান কাজ করবে এদিকে আর mg টা কাজ করবে সোজা খাড়া নিচের দিকে। তাহলে দেখো যে mg এর উপাংশ এই t বরাবর, থিটার মান কিন্তু এখানে 90 ডিগ্রি। তাহলে কত, mg cos 90, তো cos 90 এর মান কত, 0। তাহলে একটা হচ্ছে t আর একটা হচ্ছে 0, তাহলে মোট টানটা কত, t। এই t এর মানটাই হবে তখন কত, mv স্কয়ার বাই r। এই পয়েন্ট, এখন মনে করো আমরা এই পয়েন্টে গেলাম, তো এই পয়েন্টেও কিন্তু mg কাজ করবে কি, এই মার্কার বরাবর, আর টান কাজ করবে আমার আঙ্গুল বরাবর। তাহলে এই পয়েন্টেও কিন্তু t ইকুয়াল টু হবে mv স্কয়ার বাই r। ওকে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে হবে উলম্ব বরাবর যদি ঘোরানো হয়, প্রত্যেকটা পয়েন্টে সুতার টান হবে t ইকুয়াল টু mv স্কয়ার বাই r। আর উলম্ব বরাবর কি করবে, আমরা তো দেখলাম জেনারেল ইকুয়েশন, থিটার মান 0 হলে কত, 90 হলে কত, 180 হলে কত, এবং সুতার টানের যে পার্থক্য সেগুলো আমরা দেখলাম। তো মোটামুটি এই অংশটুকু তোমরা কমপ্লিট করো। এই টপিকসটা আমরা কিন্তু পরবর্তী যে চ্যাপ্টার নিউটনিয়ান বলবিদ্যা, ওখানে আবার বিস্তারিত আছে, সেখানেও কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, তো সবাই ভালো থাকবা।